না, আমি মমতা ব্যানার্জিকে জোড়হাত করে বলি যে আমার মনে হয় ওর রাজভবনে যেতে কোনো ভয় নেই। ইভিএম এ ভোট দিচ্ছে মানুষ তৃণমূলকে আর সেটা পড়ছে গিয়ে বিজেপিকে, এটা বলার একটা কারণ হচ্ছে যে তিনি ভয় পাচ্ছেন যে বিজেপি বেশি ভোট পাচ্ছে এবং তারপর তিনি একটা গল্প খাড়া করার চেষ্টা করছেন। রাজ্যপালের এই রকম ধরনের কাজ মেঘালয় করা স্বাভাবিক হতো এবং তার খবর নিশ্চয়ই রটে যেত, কিন্তু সেরকম কিছুই হয়। অতএব এটা সম্পূর্ণ রটনা, অলীক রটনা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রটনা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে তার একটি মন্তব্যে জানিয়েছেন যে এবারে নাকি মোদীর নেতৃত্বে বিজেপি 200 আসনের গণ্ডিও পার করতে পারবে না, কিন্তু ইন্ডিয়া জোট নাকি 300 আসন পার করে গেছে। মানে জনগণকে নির্বাচনের আগে এটা কি কোনোভাবে বিভ্রান্ত করা বলে আপনার মনে হয়? আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে, তো আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, अली गली में शोर है, बीजेपी चोर है। মুখ্যমন্ত্রী এত জানলেন কি করে? উনি তো ছিলেন আগে গোটা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরে এক পাও রাখেননি। তাছাড়া যে এই সমস্ত জিনিস জানা যায় যদি কোনো নির্বাচন চলাকালীন কোনো একটা পরিসংখ্যান নেওয়া যায়, সেটা তো নির্বাচনী আইনে বারণ। তো মুখ্যমন্ত্রী এসব জানলেন কি করে? এগুলো হচ্ছে অন্ধকারে ঢিল ছুড়ছেন মুখ্যমন্ত্রী, যাকে বলে উইশফুল থিঙ্কিং করছেন। অর্থাৎ উনি ভাবছেন যে আমি যা চাইছি তাই হবে, তাই আমি বলছি। আর গুহ্য উদ্দেশ্য হচ্ছে ওর যে অনুগামীরা, ওর যে গুন্ডারা, ওর যে বদমাইশরা, ওর যে চোরেরা, তারা তো ঝিমিয়ে পড়েছে। কারণ এত লোক জেলে ঢুকে গেছে, এত তাদের উপর মানে পুরো আইনের খাড়া নেমে এসেছে যে তারা একেবারে মনোবল হারিয়ে ফেলেছে। তাদের তো কোনোভাবে চাগিয়ে রাখতে হবে, আর জনসাধারণকেও কোনোভাবে উল্টোপাল্টা বোঝাতে হবে। সেই জন্য এই সমস্ত সকপল কল্পিত নিজের চিন্তার ফসল উল্টোপাল্টা এইসব বলে বেড়াচ্ছেন আর কি। মুখ্যমন্ত্রী ইভিএম মেশিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলছেন নাকি তারা জানতে পেরেছে অনেকে ভোট দিচ্ছে তৃণমূলে, কিন্তু ভোটটা পড়ছে বিজেপির ফুলে। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলছেন? আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। কি করে জানলেন, কি করে জানলেন সে বিষয়ে একটুখানি মানুষকে জানান যে কি করে জানলেন যে ইভিএম এ ভোট দিচ্ছে মানুষ তৃণমূলকে আর সেটা পড়ছে গিয়ে বিজেপিকে। এটা বলার একটা কারণ হচ্ছে যে তিনি ভয় পাচ্ছেন যে বিজেপি বেশি ভোট পাচ্ছে এবং তারপর তিনি একটা গল্প খাড়া করার চেষ্টা করছেন যে এটা আসলে বিজেপির ভোট নয়, এটা তৃণমূলেরই ভোট, কিন্তু ইভিএম এর ভেতরে কারচুপি করা হয়েছে এবং তার ফলে সেই এই সমস্ত গন্ডগোল হয়ে গেছে। এটা কিন্তু তিনি 2021 সালে একবারও বলেননি। 2021 সালে যখন খুব ভালো ভোট পেয়েছিলেন তখন কখনো মানে গুণাক্ষরে এরকম কথা উচ্চারণ করেননি। এবার তার মানে ভয় পেয়েছেন যে তিনি খুব বাজে ফল করতে চলেছেন। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে একটি মন্তব্য করেছেন যে 2024-এ যদি মোদী আবার জিতে যান তাহলে এবার নাকি মমতা দিদি জেলে যাবেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি জানি না, যেতে পারেন। যদি কুকীর্তি করে থাকেন জেলে যাবেন। ওর চেলাচামুন্ডারা তো অনেকেই জেলে গেছে এবং তাদের মধ্যে অনেকে আছে যাদের বিরুদ্ধে পরোক্ষ প্রমাণ পাওয়া গেছে, অনেকে আছে যেমন পার্থ চ্যাটার্জি বা অনুব্রত মণ্ডল, যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। তারা যাবে জেলে। যারা কুকীর্তি করেছে তারা জেলে যাবেই। ক্রাইম ডাজ নট পে। অপরাধ করে শেষ পর্যন্ত কোনো লাভ হয় না। রাজ্যপালের উপর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে নানা বিতর্ক চলছে, আপনি বিষয়টাকে কি নজরে দেখছেন? আমি তো অনেকবার বলেছি যে এটা সম্পূর্ণ অলীক রটনা
সন্দেশখালিতে যে রকম মানুষের উপর মানে মহিলাদের উপর যে রকম ধরনের অত্যাচার হয়েছে, সেই অত্যাচারটাকে ঢাকবার জন্য, মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত আষাঢ়ে গল্প বৈশাখ মাসে মমতা ব্যানার্জি এবং তার ডার্টি ট্রিক্স ডিপার্টমেন্ট ফেঁদেছে। যে মানুষ মহিলাদের নিয়ে এরকম অসভ্যতা করে, তার যে রেপুটেশন, তার যে সুনাম, সেটা তার আগে আগে চলে। আমি কলকাতায় 2-3 জন লোকের নাম করতে পারি, নাম করব না অবশ্যই, যারা এই ধরনের কাজ করতেন বা করেন এবং তাদের কাছে কোনো মহিলারা যায় না এবং তাদের নাম সবাই জানে। আমি করব না, তাদের মধ্যে একজন জীবিত, একজন মৃত, একজন ডাক্তারবাবু, একজন সাংবাদিক। কারা তারা? কে জীবিত? ডাক্তারবাবু জীবিত না সাংবাদিক জীবিত? ডাক্তারবাবু মৃত না সাংবাদিক? ডাক্তারবাবু জীবিত না মৃত? এগুলো আমি কোনোটাই বলবো না, কিন্তু এরকম আছে। কিন্তু গত 4-5 বছর ধরে আমি এই রাজ্যপালকে চিনি। ইনি আগে মেঘালয় রাজ্যে ছিলেন। এই মেঘালয় রাজ্যে মহিলারা পশ্চিমবঙ্গের তুলনায় আরো বেশি ফ্রি। তারা খুব স্বাভাবিকভাবে চলাফেরা করেন, আচার আচরণ করেন পুরুষদের সাথে। তাদের খুব অল্পই তফাৎ। তারা বহু কাজ করেন যেগুলো স্বাভাবিকভাবে অন্য রাজ্যে পুরুষরা করে। সেক্ষেত্রে রাজ্যপালের এই রকম ধরনের কাজ মেঘালয় করা স্বাভাবিক হতো এবং তার খবর নিশ্চয়ই রটে যেত, কিন্তু সেরকম কিছুই হয়নি। অতএব এটা সম্পূর্ণ রটনা, অলীক রটনা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রটনা। মমতা ব্যানার্জি বলেছেন তিনি নাকি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এমন একটা বক্তব্য করছেন, সেখানে তো জনগণের কাছে আতঙ্কের ব্যাপার হবে বলে আপনার মনে হয় বিষয়টা? না, আমি মমতা ব্যানার্জিকে জোড়হাত করে বলি যে আমার মনে হয়, আমার বিনীত নিবেদনে, ওর রাজভবনে যেতে কোনো ভয় নেই। এই প্রসঙ্গে আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছি যে সেটাতে মমতা ব্যানার্জিকে তার জন্মদিনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছি। ওর জন্মদিন হচ্ছে 5ই জানুয়ারি এবং 2025 সালের এই জন্মদিনে তার বয়স 70 পার হবে। তিনি 71-এ পড়বেন। এইটার থেকে, এই তথ্যটার থেকে আপনারা যা বুঝবার বুঝে নিন এবং তার আশঙ্কা আছে কিনা সেটা সম্বন্ধে সিদ্ধান্ত করে নিন। প্রাক্তন বিচারপতি বিরুদ্ধে এরকম শ্লীলতাহানির অভিযোগ আমরা দেখতে পেয়েছি। তো আপনার কি মনে হয় রাজনীতির ক্ষেত্রে বিভিন্নভাবে মানে এই শ্লীলতাহানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে? হয়তো খুব সহজ। একজন মহিলা একজনের সঙ্গে দেখা করতে গেলেন, আমরা ব্যবহারিক জগতে একজন একা আরেকজনের সঙ্গে দেখা করতে গেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। তার মধ্যে যদি একজন মহিলা হন এবং অন্যজন পুরুষ হন, তাহলে এইভাবে যদি এক ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা না থাকে, তাহলে এই রকম একটা অভিযোগ তোলা অত্যন্ত স্বাভাবিক এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সন্দেহের কাঁটাটা পুরুষের দিকে দেখায়। কিন্তু সেখানে বিশেষ করে দেখতে হবে এই পুরুষটির কোনো খ্যাতি ছিল কিনা এই বাবদে, এই পুরুষটি এরকম কাজ এর আগে করেছেন কিনা। আমি তো বলেছি যে এই দুজনকে আমি জানি, আরো লোক আছে, তার মধ্যে রাজনীতির ক্ষেত্রেও লোক আছে যারা নাকি এই ধরনের, যাদের এরকম প্রবণতা আছে এবং যাদের খ্যাতিও তাদের চারপাশে ঘুরে বেড়ায়। সিবি আনন্দ বোস আদৌ সেই খ্যাতির লোক নন, সেই ক্যাটাগরির লোক নন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তা আপনার কি মনে হয় হাইকোর্টে কি এর কোনো সুরাহা মিলবে? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস আছে, তা তো আমি জানতাম না। কেস না, অভিযোগ নিয়ে উনি মানে আদালতে, অভিযোগ তো হতেই পারে। মানে মমতা ব্যানার্জি, আমি বলছি মমতা ব্যানার্জির দল আজকে যে পরিস্থিতিতে আছে, যেভাবে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সে জায়গায় ওর এই ধরনের আষাঢ়ে গল্প ছড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। ওর একটা ডার্টি ট্রিক্স ডিপার্টমেন্ট আছে যারা এই সমস্ত উল্টো পাল্টা কাজ করে, মানে মানুষের মনে এইভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কতগুলো জিনিসে তারা একেবারে ব্যর্থ। যেমন নাকি শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরো প্রতিষ্ঠানে চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, তারপর রেশন চুরি, তারপরে পায়খানা চুরি,
তারপরে ত্রিপল চুরি, তারপরে সাইকেল চুরি, এগুলোতে এই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারছে না। সেই জন্য নজর ঘোরাবার জন্য একটা অতি সহজ রাস্তা, অর্থাৎ এই মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা, এই একটা গল্প বানিয়েছে। আপনি এখন এই শিক্ষার ক্ষেত্রে ব্যাপারটা বললেন, তো এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন যে যারা ষড়যন্ত্রকারী তাদের ষড়যন্ত্রের বেলুনে নাকি সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে। এসএসসি নিয়ে এরা বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে। এই যে মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত, সেটাও সুপ্রিম কোর্ট সেই বেলুনেও আলপিন ফুটিয়ে দিয়েছে। এদের বাড়াভাতে কার্যত ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিষেক ব্যানার্জি আলপিন চেনেন কিনা জানি না, কিন্তু আইন জানেন না যে সম্বন্ধে আমি 100% নিশ্চিত। আইন জানেন না, আলপিন ফুটিয়ে দিয়েছেন। অভিষেক ব্যানার্জি কি জানেন যে সুপ্রিম কোর্ট তাদের স্ট্রিকচার দিয়েছে সরকারি টাকায়, মানে জনসাধারণ টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় তারা দিনে কোটি টাকা, দিনে 2 কোটি টাকা 3 কোটি টাকা খরচ করে অভিষেক মনু সিংভির মতন অ্যাডভোকেট লাগিয়ে তারা কি করছে না, শাহজাহানের মতন একজন লোককে ডিফেন্ড করছে, এইরকম একজন লোককে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করছে। এটা যে সুপ্রিম কোর্ট বলেছেন এটা তো অকাট্য, এ সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। পুরো মিডিয়াতে এই খবরটা রয়েছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়লো না? পিন ফুটিয়ে দিয়েছেন এত সহজ। উনি, আমি তো বললাম, উনি পিন হয়তো চেনেন কিনা জানি না, আইন জানেন না যে সে সম্বন্ধে আমি 100% নিশ্চিত। তিনি এটাও বলেছেন তৃণমূল নাকি চাকরি দেয় এবং বাম বিজেপি নাকি চাকরি খায়। এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সবার চাকরি বাতিল। সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে তার উপর স্থগিতাদেশ দিয়েছে সম্পূর্ণভাবে, যে একটাও চাকরি যাবে না। আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে মেধাযুক্ত যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, একজনেরও চাকরি যাবে না। যার যেখানে যা আইনি পরামর্শ, সাহায্য, সহযোগিতা প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস দেবে। আমরা কথা রেখেছি, একজনেরও চাকরি দিতে দিইনি। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার চাকরি দিতে চায়, আর সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায়। এটা পুরোপুরি ঠিক নয়, মানে তৃণমূল চাকরি দেয়, ঘুষ খেয়ে চাকরি দেয়, এটা পুরোটা বলা উচিত ছিল। অর্ধসত্য অনেক সময় পুরো মিথ্যার চেয়ে মারাত্মক। তৃণমূল নিশ্চয়ই চাকরি দেয়, কিন্তু ঘুষ খেয়ে চাকরি দেয়। এই এসএসসি মামলার ক্ষেত্রে আপনার কি মনে হয় কোনোভাবে শেষ পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীরাই সাফার করছে, মানে ক্যাবিনেট বা যারা মানে মূল দোষী তাদের কিন্তু কিছুই হচ্ছে না? এই বিষয়টা সেটা এখনো পর্যন্ত হচ্ছে না, তার কারণ মামলাটা বিচারাধীন আছে। যে এসএসসি তারা তাদের কাজ ছিল, যখন হাইকোর্ট বলল যে আপনারা যে চাকরি দিয়েছেন তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, অর্থাৎ কারা নিজের চেষ্টায় চাকরি পেয়েছে আর কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই তথ্যটা আপনারা আমাদের দিন। তখন এসএসসি হাইকোর্টে বললো না, এই তথ্য আমাদের কাছে নেই, আমরা ওএমআর টোএমআর সব নষ্ট করে ফেলি। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন না আমরা পেরেছি, এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই ব্যাপারটা ওরা চালিয়েই যাচ্ছে। তো স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হবে, মানুষ বিপদে পড়বেন, কিন্তু শেষ পর্যন্ত যারা এই কাজ করেছে তারা ভুগবেই, এবং ভুগছেও। এখন পুরো শিক্ষা দপ্তরটাই তো জেলে আছে। ধন্যবাদ স্যার।